ইন্দিরা খুব রেগে গেছে, ও সাংঘাতিক হার্ট হয়েছে। সেটাই তো স্বাভাবিক ছোটদা ভাই, একটার পর একটা যা হচ্ছে বৌদি ভাইয়ের সাথে। আমার জানিস তো মনে হয়, আমার মনে হয় বৌদি ভাই নির্দোষ, বৌদি ভাইয়ের কোনো দোষ নেই। ঠিক, ওই লোকটাই গন্ডগোলের। হ্যাঁ ছোটকা, ছোটকা তোমার বাবা যেটা বললো তুমি সেটাই করো, থানায় খবর দাও, সেটাই বেস্ট ওয়ে। ফোন কর, ফোন কর, তুই ঠিকই বলেছিস। হ্যাঁ করো করো, লোক জানাজানি হোক, হলেই তো ভালো। পুলিশ আসুক, এসে মীমাংসা করুক, দেখা যাক ও কার বউ আর কার না। কি হয়েছে বলো তো ইন্দিরা, তুমি এইভাবে পাইচারি করে বেড়াচ্ছ কেন, আর এইভাবে আমাকে ঘুরে ঘুরেই বা দেখছো কেন? দেখো ইন্দিরা, তুমি আমার ওপর অভিমান করতেই পারো, সে অধিকার তোমার সম্পূর্ণ আছে, কিন্তু আমার ওপর রাগ করে থেকো না প্লিজ। দেখো তুমি যে আমার স্ত্রী, এই সত্যিটা তো একদিন না একদিন বাইরে আসতোই, বলো। তাই নাকি? আমি তোমার স্ত্রী, আর এটাই সত্যি, চির সত্যি, বিধাতাও খণ্ডাতে পারবেন না। ওরে বাবা। দেখো ইন্দিরা, আমি তো আমাদের সম্পর্কের প্রমাণপত্রও দেখিয়েছি, শুধুমাত্র তোমাকে কাছে পাবো বলে। আর কি করতে পারি বলো? এই না না না, আর কিছু করতে হবে না। দেখো দীনেশ দা, এমনিতেই তোমার মাথার উপর এত চাপ। মানে? না মানে এই যে তুমি রিয়েল লাইফেও অ্যাক্টিং করছো, সেটা তো আর মুখের কথা না, কত কঠিন কাজ বলো তো। আর ওরা বোধহয় তোমাকে বলেছে যে সবসময় ক্যারেক্টারের মধ্যে থাকতে, তাই না? না হয়তো ক্যারেক্টার থেকে বেরোলে 100 টাকা কেটে নিল। এই দীনেশ দা, তাহলে তুমি যেখানে যেখানে যাবে সেখানে সেখানে তো সিসিটিভি থাকা উচিত। হ্যাঁ না মানে এই যে তুমি এত ভালো অভিনয় করছো, সেটা অবজার্ভ করবে কি করে বলো? বাইরে থেকে নিশ্চয়ই সবটা শুনছে, সেই জন্যই বোধহয় তুমি একটুও ক্যারেক্টার থেকে বেরোতে পারছো না, তাই না? না না, আমি বুঝতে পারছি, সত্যি খুব কঠিন কাজ, খুব। কি জানো তো, কলেজে থাকাকালীনই না আমি বুঝতে পেরেছিলাম তুমি খুব একটা সুবিধার নয়, খুব খারাপ মানুষ তুমি। এই লিসা, শোনো না, খারাপ মানুষ বললাম বলে তুমি আবার রাগ করো না কিন্তু। দেখো আমি তো কিছুক্ষণ আগে এটাও বললাম যে তুমি কত ভালো অভিনেতা, কত ভালো অভিনয় করছো বলো। সেই জন্যই তো আমার মনে হলো যে তোমার সাথে একটু আলাদা করে কথা বলা উচিত। কি হলো, তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো বসো। ও যে মা, তুমি এখানে আগে পাচ্ছ কেন? তুমি এখানে আগে পাচ্ছ কেন? ওটা তো আমার কাজ, আমি সব শুনে টাইম মতো তোমাকে টেলিকাস্ট করে দেবো। তুমি চিন্তা করো না, যাও গিয়ে রেস্ট। আমি যেটা বুঝো না সেটা নিয়ে একদম কথা বলবে না, তুমি যাও এখান থেকে, যাও যাও, যেতে বলেছি যাও যাও, যেতে বলেছি যাও। মা বলছি, আমি ঘরটা সাজিয়ে ফেলছি, বুঝলে? আর বেশি দেরি করা যাবে না। হ্যাঁ যাও বড় বৌমা, সাজিয়ে ফেল। আসছি। এসো মা, এসো। সত্যি ছোট বৌমা, আজ তোমাদের বাড়িতে গিয়ে যে আনন্দ পেয়েছি, এত আনন্দ বোধহয় জীবনে আর কোনোদিন পাইনি। এত সম্মান, এত ভালোবাসা যে তোমাদের পরিবারের কাছ থেকে পাবো, তোমার মা যে আমাদের এভাবে আন্তরিকভাবে আপ্যায়ন করবেন, সত্যি আমি কিন্তু ভাবতে পারি। সত্যি গো, এই যে সবাই সবটা মেনে নিয়েছে, সব সমস্যার সমাধান হয়ে গেছে, সবাইয়ের মন ভালো হয়ে গেছে, দেখবে ছোট বৌমা, এরপর থেকে না সবকিছু খুব ভালো হবে। আমি জানি মা, সব ভালো হবে। আর ইন্দিরা এই সবটা করলো ভালোর জন্যই তো। হ্যাঁ, ওই মেয়েটি ইন্দিরা, ওই মেয়েটির এলেম আছে বটে, একাই লড়াই করে শেষ পর্যন্ত তোমাকে আমাদের বাড়ির বউ করেই তো ছাড়লো। তাছাড়া তোমার মায়ের মনটাও তো বদলে দিয়েছে।
আচ্ছা বাবা শোনো, আর কিন্তু ড্রয়িং রুমে গল্পগুজব করা যাবে না, অনেকটা রাত হয়েছে, যাও এবার ঘুমিয়ে পড়ো। আর মা বলছে যে ঘরটা তো সাজিয়ে এলাম, তো ওদেরকে আমি ঢুকিয়ে দিয়ে আসি। এই যে চলুন চলুন চলুন। বৌদি ভাই, তুমি আবার ঘর সাজিয়েছো? ও মা, আমার একমাত্র দেওরের ফুলসজ্জা বলে কথা, একটু ঘর সাজাবো না? চলো সুহানা চল। ইন্দিরা, ইন্দিরা আমি খুব ভালো করে জানি তোমার সব কিছু মনে আছে। তুমি শুধু একবার সাহস করে আমার সাথে বেরিয়ে চলো ইন্দিরা, এই মিথ্যে সংসার ছেড়ে বেরিয়ে এসো। ইন্দিরা, ইন্দিরা আমরা আমাদের ভালোবাসা নিয়ে বাঁচি। ভালোবাসা? তো এইটা বুঝি সেই ভালোবাসারই সার্টিফিকেট, তাই না? ইন্দিরা তুমি কি বলছো? এটা আমাদের বিয়ের সার্টিফিকেট, আমাদের রেজিস্ট্রি সার্টিফিকেট। ইন্দিরা তুমি আমার সাথে ফিরে চলো প্লিজ। ইন্দিরা আমার সাথে ফিরে চলো আমাদের সংসারে। আচ্ছা দিনেশ দা, আমি তোমার সাথে গেলে তুমি আমাকে কোথায় নিয়ে গিয়ে রাখবে? তোমার বাড়িতে? নাকি মাইনের সাথে সাথে ওরা তোমাকে ঘর বাড়ি সবকিছুই দিচ্ছে? আচ্ছা একটা কথা বলো তো, এই ব্যাপারটার মেয়াদ কতদিন? না মানে আমি কতদিনের জন্য তোমার বউ সেটা একটু ঠিক করে বলো তো। কি হলো বলো? ইন্দিরা এসব তুমি কি বলছো? আমরা 7 জন্মের বাঁধনে বাঁধা পড়েছি। বাপরে বাপ, এইসব কথা বলো না গো। দেখো বাইরে থেকে শুনলে তো আবার হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে, আর সেটাই তো স্বাভাবিক, তাই না? দেখো 7 জন্মের জন্য মাইনে দেওয়া, এটা কি মুখের কথা নাকি? আর তোমাকে নিশ্চয়ই মোটা টাকাই মাইনে দিচ্ছে। হ্যাঁ, না হলে তুমি এতটা ঝুঁকি নিয়ে কেনই বা আমাকে বদনাম করতে যাবে বলো? ইন্দিরা, ইন্দিরা তুমি আমাকে ভুল বুঝছো। তুমি ভাবছো, দেখো আমি কিন্তু আমি না একটা কথা কিছুতেই বুঝতে পারছি যে তোমাকে এই টাকাটা ঠিক কে দিচ্ছে, অনন্যা চ্যাটার্জি নাকি অনিকেত মিত্র? আচ্ছা ঠিক আছে, এইসব কথা ছাড়ো তো। শোনো না, আমরা না একটা খেলা খেলি, কেমন? খেলা? হ্যাঁ, কারণ দেখো 2 দিন পর আমার যখন ধৈর্যের বাঁধ ভেঙে যাবে, তখন তো আমার জায়গায় আমার উকিল তোমাকে প্রশ্ন করবে, তো তখন তুমি তার কি উত্তর দেবে সেটা একটু শুনে নি। আর তার থেকেও বড় কথা, আমাকে যখন বিয়ে করেছো তখন নিশ্চয়ই তুমি আমাকে হাড়ে হাড়ে চেনো। এটাও নিশ্চয়ই জানো যে ইন্দিরা সরকার যখন কিছু করবে ভাবে, তখন সে সেটা করেই ছাড়ে। ইন্দিরা, ইন্দিরা তুমি আমাকে এভাবে মানসিক চাপ দিও না। দেখো আমি শুধু তো তোমার ভালোবাসাটা ফেরত পেতে চাইছি, আর কিচ্ছু চাই না। ভালোবাসা? আচ্ছা ভালোবাসা পাওয়া কি এতই সোজা নাকি? সবাই কত কাঠ খড় পোড়াচ্ছে, আর আমি তো শুধুমাত্র তোমাকে একটা খেলা খেলতে বলেছি, বলো তো? আচ্ছা শোন না দিনেশ দা, তুমি কিছুক্ষণের জন্য ভুলে যাও যে আমি ইন্দিরা, ঠিক আছে? তুমি ভাবো যে আমি হলাম ইন্দিরা সরকারের উকিল, মানে তোমার বিরোধী পক্ষ। তো আমি ধরো তোমাকে জিজ্ঞাসা করছি যে দিনেশ বাবু, আপনার আনা সমস্ত সার্টিফিকেট জাল, আর এই সার্টিফিকেটগুলো আপনি কি করে কোথা থেকে বানালেন? এই বাবা, আমি বোধহয় শুরুতেই কঠিন প্রশ্ন করে ফেললাম, তাই না? আচ্ছা ঠিক আছে, অন্য প্রশ্ন। ধরো এটা জিজ্ঞাসা করলো যে দিনেশ বাবু, আপনাকে যারা এই কাজে নিয়োগ করেছে তারা কি চ্যাটার্জি বাড়ির সম্বন্ধে আপনাকে সবটা বলে দিয়েছিল? আপনাকে কোনোদিন আমি বিশ্বাস করবো না ইন্দিরা, কোনোদিনও না। ওকে যেন বলে দেয়া হয় যে কাল সকালবেলা ও এ বাড়ি ছেড়ে চলে যাবে। এই 7 দিন আমি এই বাড়িতে থেকেই ওই লোকটাকে মিথ্যেবাদী প্রমাণ করব। ওই লোকটার সাথে তো আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবই না, আর এমনিতেও আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না।